জীব প্রযুক্তি কি? একাদশ অধ্যায়। কোলম্যান 1968 এর মতে জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তি হল জীব প্রযুক্তি। জীব প্রযুক্তির আরও কয়েকটি সংজ্ঞা নিচে উল্লেখ করা হলো। মানব কল্যাণে জীবের প্রযুক্তিগত ব্যবহারের কলাকৌশল জীব প্রযুক্তি বলে। জীব প্রযুক্তি হল বিজ্ঞানভিত্তিক এবং কৌশলগত মূলনীতির মাধ্যমে জৈব উপকরণের সাহায্যে প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদন এবং সেবামূলক কার্য সম্পাদন। মানব কল্যাণের উদ্দেশ্যে জৈবিক প্রতিনিধিদের যেমন অণুজীব বা কোষীয় উৎপাদের নিয়ন্ত্রণকে ব্যবহারকে জীব প্রযুক্তি বলে। জীব প্রযুক্তির অবদান ও গুরুত্ব। জীব প্রযুক্তি বহু পদ্ধতি ইতিমধ্যে উদ্ভাবিত হয়েছে এবং প্রয়োগ হচ্ছে। নিচে কয়েকটি বহুল ব্যবহৃত পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হলো। জিন প্রযুক্তি। উদ্ভিদ ও প্রাণীদেহে ভাইরাসের জীবাণু শনাক্তকরণ, বিভিন্ন প্রকার জিনগত ব্যাধি শনাক্তকরণ ও রোগ নিরাময়, বিভিন্ন জীবাণু প্রয়োগে জীবাণু অস্ত্র হিসেবে দেশের প্রতিরক্ষা কাজে ব্যবহার, বিভিন্ন টিউমার ও কোষকে নিশ্চিত করতে নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদন ও সঠিক স্থানে প্রেরণ। এনজাইম প্রযুক্তি। উন্নত মানের এনজাইম উৎপাদন এবং প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনে এনজাইমের ব্যবহার। প্রকৃতিতে প্রোটিনের চেয়েও উন্নত পেপটাইড, নির্দিষ্ট ঔষধ সঞ্চয়কারী প্রোটিন ইত্যাদি জৈব যৌগের উৎপাদন। কৃষিক্ষেত্রে উদ্ভিদ কোষ, টিস্যু ও অঙ্গের কালচার সংশ্লেষণে বেশি সক্ষম, নাইট্রোজেন স্থায়ীকরণ ও ক্ষমতাসম্পন্ন উন্নত সঞ্চয়ী প্রোটিন ধারণ ক্ষমতাসম্পন্ন উদ্ভিদ উৎপাদন। ক্ষমতাসম্পন্ন উদ্ভিদ উৎপাদন। রোগ পতঙ্গ বালাই প্রতিরোধী উদ্ভিদজাত উৎপাদন। বেশি মাংস ও দুধ উৎপাদনকারী সুস্থ ও সবল গবাদি পশু উদ্ভাবন। জীব প্রযুক্তির মাধ্যমে উন্নত গবাদি পশুর দুধ, রক্ত ও মলমূত্র থেকে ঔষধ উৎপাদন। বিভিন্ন জটিল যৌগের প্রতিষেধক এবং রোগব্যাধি শনাক্তকরণের জন্য অ্যান্টিবডি উৎপাদন। ব্যাকটেরিয়ার মাধ্যমে সংশ্লেষিত ইনসুলিন ও ইন্টারফেরন সহ নানা ধরনের হরমোন উৎপাদন। মানুষের বৃদ্ধি হরমোন উৎপাদন। মস্তিষ্কে, হৃৎপিণ্ডে, ফুসফুসে রক্ত জমাট প্রতিরোধে উৎপাদন। বর্তমানে বায়োফার্মের মাধ্যমে হরমোন, অ্যান্টিজেন ও ভিটামিন তৈরিকরণ। শিল্পক্ষেত্রে অণুজীববিদ্যার জ্ঞানকে ভালোভাবে কাজে লাগিয়ে জীব প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ধরনের ঔষধ গুণগত ও পরিমাণগত উৎপাদন বাড়ানো। জৈবশক্তি উৎপাদন, অণুজীব থেকে খাদ্য উৎপাদন। কলকারখানা নির্গত রাসায়নিক পদার্থের বিক্রিয়া প্রশমন ঘটানোর জন্য অণুজীবের ব্যবহার। মানবসৃষ্ট বর্জ্য ও জঞ্জাল ধ্বংস ও পরিবেশ নির্মূল করার কাজে অণুজীবের ব্যবহার। জিন ব্যাংক স্থাপন করে জীব প্রযুক্তি রক্ষা। উদ্ভিদ টিস্যু কালচার, প্ল্যান্ট টিস্যু কালচার। উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ যেমন শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, পাপড়ি ইত্যাদি বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উন্মুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ এবং পূর্ণাঙ্গ কক্ষমুকুল, কচি পাতা, পাপড়ি ইত্যাদি বিচ্ছিন্ন করা যে কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টির মাধ্যমে বৃদ্ধিকরণ এবং পূর্ণাঙ্গ চারা উদ্ভিদ সৃষ্টি করাকে টিস্যু কালচার বলে। অর্থাৎ গবেষণাগারে কোনো টিস্যুকে পুষ্টির মাধ্যমে কালচার করাই হলো টিস্যু কালচার। বহু পূর্বে থেকেই এ ধরনের ধারণা অনেকে পোষণ করতেন। আমেরিকান জীববিজ্ঞানী মর্গান 1901 সর্বপ্রথম মত প্রকাশ করেন যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষেই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে। এ ক্ষমতাকে তিনি টটিপটেন্সি বলে অভিহিত করেন। যেহেতু এই প্রক্রিয়ায় ক্ষুদ্র অংশ ব্যবহারের মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয়, সেজন্য একে মাইক্রোপ্রপাগেশন বলা হয়। আবার এই প্রক্রিয়ায় কোনো উদ্ভিদ সমগুণসম্পন্ন প্রজন্ম বা ক্লোনিং তৈরি করা হয় বলে একে ক্লোনিং প্রযুক্তিও বলা হয়। টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ হতে পৃথককৃত অংশকে কোষ প্লান্ট বলে। টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে অণুচারা বলা হয়। জার্মান উদ্ভিদবিজ্ঞানী গটালিব হাওয়ার্ড ল্যান্থ এই টিস্যু কালচারের জনক বলা হয়।
কারণ তিনি সর্বপ্রথম টিস্যু কালচার পদ্ধতি উদ্ভাবন করেন। একে ইনভিট্রো কালচার বলা হয়। ইনভিট্রো মানে কোষের বাইরে, ইনভিভো মানে কোষের ভেতরে, কারণ এই বিক্রিয়ায় কাঁচ পাত্রের মধ্যে সম্পন্ন করা হয়। 1930-এর দশকে ফরাসি বিজ্ঞানী গৌথেরেট, আমেরিকান বিজ্ঞানী হোয়াইট এবং অপর একজন ফরাসি বিজ্ঞানী নবারকোট পৃথকভাবে ভিন্ন ভিন্ন উদ্ভিদের টিস্যু নির্দিষ্ট পুষ্টি মাধ্যমে দীর্ঘস্থায়ীভাবে আবাদ করতে সক্ষম হন। টিস্যু কালচার জীব প্রযুক্তি একটি নতুন শাখা হলেও ইতিমধ্যে এই প্রযুক্তির মধ্যে উদ্ভিদ প্রজনন, উন্নত উদ্ভিদ প্রকরণ, উৎপাদন এবং মানব উন্নয়ন ক্ষেত্রে প্রভূত সাফল্য অর্জন করেছে। বিভিন্ন প্রকার উদ্ভিদ নিয়ে বর্তমানে গবেষণা চলছে এবং গবেষণালব্ধ ফলাফল মানুষের কল্যাণে ব্যবহার হচ্ছে। এর ফলে দেশের অর্থনীতি টিস্যু কালচারে প্রযুক্তি ইতিমধ্যেই বিশেষ অবদান রাখতে শুরু করেছে। টিস্যু কালচার পদ্ধতি প্রাথমিক কার্যক্রমের জন্য স্বয়ংসম্পন্ন একটি গবেষণাগার আবশ্যক, যেখানে 3টি কক্ষ থাকবে। একটি সাধারণ কার্যক্রম, যেমন মিডিয়া প্রস্তুতকরণ, সংগৃহীত উদ্ভিদাংশ পরিষ্কারকরণ, অটোক্লেভ করা প্রভৃতি সম্পন্ন করা হয়। একটিতে ল্যামিনার এয়ার ফ্লো সমন্বিত ইকুলেশন চেম্বার, যেখানে কালচার উপযোগী অংশগুলোকে জীবাণুমুক্ত পরিবেশে কালচার ভেসেলে প্রবিষ্ট করা হয়। এটি কালচার চেম্বার, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, আলোক তীব্রতা প্রভৃতি নিয়ন্ত্রণে রাখা হয় এবং এর নির্দিষ্ট পরিবেশে কালচার ভেসেল সংরক্ষিত থাকে, যা থেকে নির্দিষ্ট সময় অন্তর কালচারকৃত উদ্ভিদাংশের বৃদ্ধি ও বিকাশ পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত লিপিবদ্ধ করা হয়। টিস্যু কালচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ। প্রয়োজনীয় যন্ত্রপাতি: ওয়াশিং বাকেট, নিক্তি, পিএইচ মিটার, অটোক্লেভ, অণুবীক্ষণ যন্ত্র, মাইক্রোটোম, রেফ্রিজারেটর, ল্যামিনার ফ্লো ক্যাবিনেট, সেন্ট্রিফিউজাল মেশিন, মাইক্রোওয়েভ, শ্যাকার, ব্যান্ডার প্রভৃতি। কাঁচের উপকরণ: টেস্ট টিউব, কেমিক্যাল ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, বিকার, পেট্রি ডিশ, মাপচং, পিপেট, খাদযুক্ত কাঁচদণ্ড, বোতল ইত্যাদি। রাসায়নিক উপাদান: কালচার মিডিয়া তৈরির জন্য বিভিন্ন ধরনের অজৈব লবণ, বিভিন্ন হরমোন, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, চারকোল, ইস্ট, অ্যালকোহল, স্পিরিট, কার্বোহাইড্রেট ইত্যাদি। অন্যান্য উপকরণ: কাঁচি, চিমটা, সার্জিক্যাল ব্লেড, সিকেটিয়ার, স্প্যাচুলা, ফিল্টার পেপার, অ্যালুমিনিয়াম ফয়েল, প্লাস্টিকের পাত্র ইত্যাদি। জীবাণুমুক্ত পরিবেশ: টিস্যু কালচারের জন্য একটি সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশ দরকার। ব্যবহার্য সকল উপকরণ পরিবেশ জীবাণুমুক্ত করা প্রাথমিক কাজ। কালচার মিডিয়া কোনোভাবে সংক্রমিত হলে মিডিয়ার মাধ্যম আর ব্যবহার করা যায় না। কালচার মিডিয়ার পাত্র ও অন্যান্য জিনিসপত্র গরম বায়ুর ওভেনে 160°C থেকে 180°C তাপমাত্রা 1 থেকে 2 ঘন্টা রেখে নির্জীব করা হয়। ফরসেপস, নিডল, স্কাপল ইত্যাদি উপাদান বার্নারে গরম করে 95% অ্যালকোহলে ডুবিয়ে রেখে জীবাণুমুক্ত করা হয়। টিস্যু কালচারের প্রকারভেদ: টিস্যু কালচার পদ্ধতি বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, যেমন কক্ষমুকুল কালচার, এক্সালারি বাড কালচার, মেরিস্টেম কালচার, মাইক্রো প্রপাগেশন, ক্যালাস কালচার। এর মাধ্যমে চারা উৎপাদন, দৈহিক কোষ থেকে ভ্রূণ উৎপাদন, পরাগধানী চার কালচার, এর মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, প্রোটোপ্লাস্ট কালচার ইত্যাদি। টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ: মাতৃ উদ্ভিদ থেকে এক্সপ্লান্ট নির্বাচন। নিম্নলিখিত ধাপে টিস্যু কালচার পদ্ধতি বর্ণনা করা যায়। এক্সপ্লান্ট হলো ওই উদ্ভিদাংশ টিস্যু কালচারে ব্যবহারের জন্য যাকে কোনো উদ্ভিদ থেকে পৃথক করে নেওয়া হয়। কাজে এক্সপ্লান্ট নির্বাচন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ কাণ্ডের শীর্ষমুকুল, পার্শ্বমুকুল এক্সপ্লান্ট হিসেবে অধিক ব্যবহৃত হয়। পর্ব বা পাতার শীর্ষেও এটি ব্যবহৃত হয়। যে উদ্ভিদ থেকে এক্সপ্লান্ট নেওয়া হবে সেটি হলো মাতৃ উদ্ভিদ। মাতৃ উদ্ভিদটি অবশ্যই নিরোগ ও উৎকৃষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত হতে হবে। টিস্যু কালচারের জন্য সুস্থ, নিরোগ ও উৎকৃষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত উদ্ভিদ থেকে টিস্যু কালচার সংগ্রহ করা হয়। সংগৃহীত টিস্যুকে এক্সপ্লান্ট বলে। টিস্যু কালচার মিডিয়া বা আবাদ মাধ্যম তৈরি: টিস্যু কালচার কাজের জন্য প্রাথমিক একটি কালচার মিডিয়াম তৈরি করা আবশ্যক। উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য যে সমস্ত রাসায়নিক উপাদান প্রয়োজন হয় তার সমন্বয়ে এই মিডিয়া প্রস্তুত করতে হয়। বিভিন্ন ধরনের মুখ্য ও গৌণ উপাদান, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো এলিমেন্টস, ভিটামিন, সুক্রোজ 2 থেকে 4%, ফাইটো হরমোন প্রভৃতি মিডিয়ামে থাকা প্রয়োজন। মাধ্যমকে ঘন করতে জমাট বাঁধার জন্য বিভিন্ন উপাদান, যেমন
মাদার উপাদান যেমন অ্যাগার সঠিক মাত্রায় মেশাতে হবে। মৌলিক উপাদানগুলো আবাদ মাধ্যমে বেইজেল মিডিয়া বলে। মিডিয়ামের পিএইচ 5.5 থেকে 5.8 মধ্যে রাখতে হয়। জীবাণু মুক্ত বা নির্জীবকরণ। কালচার মিডিয়া থাকে পুষ্টি উপাদান, ফলে এতে সহজেই জীবাণু জন্মাতে পারে, কিন্তু কালচার করার জন্য মিডিয়াম এবং এক্সপ্লান্ট সবই জীবাণুমুক্ত থাকা আবশ্যক। তাই মিডিয়াম কনিক্যাল ফ্লাস্ক বা টেস্ট টিউবে ঢেলে নির্জীবকৃত তুলা দিয়ে মুখ বন্ধ করে রেখে দেওয়া হয় যাতে বায়ু ঢুকতে না পারে। এরপর পাত্রটিকে নির্জীব যন্ত্র দিয়ে জীবাণুমুক্ত করা হয়। মিডিয়ামে অটোক্লেভ যন্ত্রে নির্দিষ্ট তাপ 121 ডিগ্রি সেলসিয়াস, তাপ 15 পাউন্ড ও সময় 20 মিনিট রাখা হয়। জীবাণুমুক্ত পরিবেশে গবেষণাগারে কাঁচ পাত্রের মধ্যে কৃত্রিম আবাদ মাধ্যমে এক্সপ্লান্ট থেকে অণুচারা তৈরির পদ্ধতি হল ইনভিট্রো কালচার। মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যু স্থাপন। এক্সপ্লান্ট নির্বীজ করে সাথে হাত, চিমটা ইত্যাদি অ্যালকোহল দিয়ে নির্বীজ করতে হয়। সম্পূর্ণ নির্বীজ অবস্থায় কাঁচ পাত্রে রাখা মিডিয়ামে স্থাপন করতে হয়। ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। মিডিয়ামে এক্সপ্লান্ট তথা টিস্যু স্থাপনের পর পাত্রটিকে একটি বৈদ্যুতিক আলো 3000 থেকে 5000 লাক্স বা 1000 থেকে 3000 লাক্স তাপমাত্রা 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 20 থেকে 75% নিয়ন্ত্রণ কক্ষে রাখা হয়। অনেক দিন পর টিস্যুটি বারবার বিভাজিত হয়ে একটি নির্দিষ্ট মণ্ডে পরিণত হয়। মণ্ড হল অবায়বীয় অবিন্যস্ত টিস্যুগুচ্ছ। এক্সপ্লান্ট মিডিয়ামে স্থাপন করার পর আলো ও তাপ নিয়ন্ত্রিত রাখলে যে অবায়বীয় অবিন্যস্ত টিস্যুগুচ্ছ সৃষ্টি হয় তা হল ক্যালাস। ক্যালাস থেকে একসময় অসংখ্য মুকুল সৃষ্টি হয়। মূল উপাদান মাধ্যমে স্থানান্তর ও চারা উৎপাদন। মুকুলগুলোকে সাবধানে কেটে নিয়ে মূল উপাদানকারী মিডিয়ামে রাখা হয় এবং সেখানে প্রতিটি মূল সৃষ্টি করে পূর্ণাঙ্গ চারাগাছে পরিণত করা হয়। চারা টবে স্থানান্তর। উপযুক্ত সংখ্যক সুগঠিত মূল সৃষ্টি হলে পূর্ণাঙ্গ চারাগাছ কালচার করা পাত্র থেকে সরিয়ে নিয়ে ধীর প্রক্রিয়ায় সাথে টবে স্থানান্তর করা হয়। ফলে টিস্যু কালচারের মাধ্যমে চারাগাছ উৎপাদন কাজ সম্পন্ন করা হয়। প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। টবসহ চারাগাছে কিছু আর্দ্র পরিবেশ রাখা হয়, তবে রোপিত চারাগাছগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে বাইরের প্রকৃতি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়। পূর্ণাঙ্গ চারাগাছগুলো সজীব ও সবল হয়ে উঠলে সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয়। এখানে উল্লেখ্য যে টিস্যু কালচার প্রযুক্তিতে বর্তমানে অনেক ধরনের গবেষণা ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। প্রয়োগ পদ্ধতি ও উদ্দেশ্যভেদে টিস্যু কালচার ভিন্ন রকমের হয়। এ ধরনের উদ্ভিদ থেকে কোনো প্রকৃতি বা আকারের টিস্যু ব্যবহার হবে এবং কী ধরনের কালচার মিডিয়া ব্যবহার করা হবে তা সম্পূর্ণ নির্ভর করে কালচারের উদ্দেশ্যের উপরে বর্ণিত কার্যপদ্ধতি প্রয়োগে পরিবর্তিত হতে পারে। কাজ টিস্যু কালচার পদ্ধতিসমূহ ক্রমে পোস্টার পেপারে উপস্থাপন করো। উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনী টিস্যু কালচার প্রযুক্তির ভূমিকা প্রয়োগ। অ্যাপ্লিকেশন অফ টিস্যু কালচার টেকনোলজি। টিস্যু কালচার পদ্ধতি আবিষ্কার হওয়ার পর থেকে উদ্ভিদ প্রজনন ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হয়েছে। এক্ষেত্রে ব্যাপকভাবে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োগ করে প্রজনন বিদ্যার অনেক সাফল্য অর্জন করেছে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উপস্থাপন করা হলো। হুবহু মাতৃগুণসম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রোপ্রপাগেশন। যেসব উদ্ভিদের বীজ উৎপাদন করা সম্ভব হয় না, যেমন ধুজা, সাগর কলা, সেসব উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রয়োগ করে চারা গাছ উৎপাদন ও বিপণন করা যায়। ফুল, ফল বা শস্য উৎপাদনকারী যে কোনো ভালো জাতের উদ্ভিদ থেকে যদি অধিক সংখ্যক চারা উৎপাদন করা প্রয়োজন হয়, তবে এই ভালো জাতের একটি উদ্ভিদ থেকে টিস্যু নিয়ে কালচার করে অনেক সংখ্যক চারা গাছ উৎপন্ন করা সম্ভব হয়। এভাবে উৎপাদিত চারাগাছগুলো সমূহ হুবহু এদের মাতৃ উদ্ভিদের মতো হয়ে থাকে। কাজেই একই বৈশিষ্ট্যমণ্ডিত উদ্ভিদ উৎপাদন করার জন্য টিস্যু কালচার পদ্ধতি কার্যকর একটি প্রক্রিয়া। অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উৎপাদন এই পদ্ধতি মাইক্রোপ্রপাগেশন নামেও পরিচিত। রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি। টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে রোগমুক্ত চারা উৎপাদন করা যায়। আলু, আখ প্রভৃতি ক্ষেত্রে স্বাস্থ্যকর চারা উৎপাদন করা সম্ভব। চারা উৎপাদন। যেসব উদ্ভিদ বীজ উৎপন্ন করা সম্ভব হয় না, সেসব উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রয়োগ করে চারা গাছ উৎপাদন বিপণন করা যায়। বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ। বর্তমানে অনেক বিলুপ্তপ্রায় উদ্ভিদকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কারণ স্বল্প সময়ের মধ্যে উল্লেখিত উদ্ভিদ থেকে চারা গাছ উৎপন্ন করা
এই প্রযুক্তি ব্যবহার করেই সম্ভব। 5. ভ্রূণ কালচার, টিস্যুর মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। টিস্যু কালচার পদ্ধতি আরও একটি বিশেষ দিক হল ভ্রূণ কালচার। ভ্রূণ কালচারের মাধ্যমে উদ্ভিদ প্রজনন বিদ্যার অনেক সমস্যার সমাধান করা যায়। বিশেষ করে আন্তঃপ্রজাতিক সংকরণের ক্ষেত্রে ভ্রূণ পূর্ণতা লাভ না করতে পারায় সংকর উদ্ভিদ পাওয়া সম্ভব হয় না। এসব ক্ষেত্রে সংকরণের পর ভ্রূণ কালচার করা হয়, ফলে ভ্রূণ আর নষ্ট হয় না এবং পরবর্তীতে এই ভ্রূণীয় বিকাশ লাভ করে পূর্ণাঙ্গ সংকর উদ্ভিদ উৎপাদন করে। এভাবে উৎপাদিত সংকর উদ্ভিদের সাহায্যে উন্নত জাত উদ্ভাবন করা সম্ভব। সংকর উদ্ভিদ উৎপাদন ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট মিশন ফিউশন এই পদ্ধতি প্রয়োগ করে দুটি ভিন্ন প্রজাতির প্রোটোপ্লাস্ট সংযুক্ত ও তা থেকে নতুন বৈশিষ্ট্য সংকর উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়েছে। সাধারণ সংকরায়নের ক্ষেত্রে পুং ও স্ত্রী গ্যামেটের মিলন ঘটে। পুং গ্যামেট সাইটোপ্লাজমে খুবই কম থাকে, তা স্ত্রী গ্যামেটের বাইরে রয়ে যায়, কিন্তু প্রোটোপ্লাজমের মিলনে সোমাটিক হাইব্রিড তৈরি হলে সেটি দুটি প্রজাতির সম্পূর্ণ সাইটোপ্লাজমে মিলন ঘটে। প্রোটোপ্লাজমের মিলনের ক্ষেত্রে শুধুমাত্র সাইটোপ্লাজমের মিলন ঘটে, নিউক্লিয়াসের মিলন ঘটে না। দুটি উদ্ভিদের শুধু সাইটোপ্লাজমের মিলনে সৃষ্ট উদ্ভিদ হাইব্রিডকে বলা হয় হাইব্রিড না বলে সাইব্রিড বলা হয়। প্রোটোপ্লাস্ট মিলনের মাধ্যমেই সাইটোপ্লাজম বিশেষ গুণ স্থানান্তরের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। এক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ স্থানান্তর ঘটিয়ে নাম দেওয়া হয়েছে পোমেটো। নতুন জাতের উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হয়েছে। আলু ও টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করে নতুন উদ্ভিদের নাম দেওয়া হয়েছে পোমেটো। সোমাটোক্লোনাল ভ্যারিয়েশন। মেরিস্টেম কালচার টিস্যু কালচার পদ্ধতি আরও একটি বিশেষ দিক। উদ্ভিদের শীর্ষ মুকুল অগ্রভাগের টিস্যুকে মেরিস্টেম বলে। মেরিস্টেম কালচার মাধ্যমে উৎপাদিত চারাগাছ সাধারণত রোগমুক্ত হয়ে থাকে, কারণ মেরিস্টেম টিস্যুতে কোনো রোগ জীবাণু থাকে না। অল্প সময়ে অধিক চারা উৎপাদন। টিস্যু কালচার পদ্ধতি প্রয়োগ করে কোনো একটি উদ্ভিদের সামান্য টিস্যু থেকে অল্প সময়ে অসংখ্য চারা উৎপাদন করা যায়। এই প্রক্রিয়ায় চন্দ্রমল্লিকার একটি ছোট অঙ্গজ টিস্যু থেকে বছরে লক্ষ লক্ষ চারা উৎপাদন করা সম্ভব। পরাগরেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব, যেমন চীন দেশে গুয়ান 18 অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান, জিংগুয়া 1 অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম। হ্যাপ্লয়েড উদ্ভিদসমূহ উদ্ভিদের প্রজনন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত হোমোজাইগাস লাইন পাওয়া অত্যন্ত সময় সাপেক্ষ, কিন্তু পরাগরেণু বা পরাগধানী কালচার মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব হলে তা থেকে সহজেই ঈপ্সিত ডিপ্লয়েড উদ্ভিদ পাওয়া যায়। পোয়েসি সোলানেন্স ব্রাসিসেস গোত্রের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ কৌশলের মাধ্যমে উৎপন্ন দৈহিক ভ্রূণ থেকে বীজ তৈরি করা যায়। সোমোক্লোনাল ভ্যারিয়েশন মাধ্যমে উন্নত জাত যেমন ADHI নামক গম উৎপাদন করা সম্ভব হয়েছে। যে কোনো আবাদি উদ্ভিদ কোষ এবং টিস্যু থেকে সৃষ্ট প্রকরণকে বলে সোমোক্লোনাল ভ্যারিয়েশন। এর মাধ্যমে উন্নত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব উৎপাদন করা হয়। সোমোক্লোনাল ভ্যারিয়েশনের মাধ্যমে রোগ প্রতিরোধী, পেস্টিসাইড প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে। আবাদি গ্যামেটিক কোষ হতে উৎপন্ন ক্লোনীয় প্রকরণকে বলে গ্যামেটোক্লোনাল ভ্যারিয়েশন। দ্রুত কোলন সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার। নাম্বার 11, উন্নত দাতা উদ্ভিদের কোষ নিয়ে অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত অসংখ্য উদ্ভিদ ক্লোন তৈরি করা যায়। এভাবে সুন্দর ফুলদায়ী অনেক আর্কিড উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে। 12, ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি। প্রচলিত সংকরায়ন পদ্ধতি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সব ক্ষেত্রে উদ্ভিদের সংযোজন করা সম্ভব হয় না। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি নানা ধরনের অণুজীব, উদ্ভিদ ও প্রাণী হতে সংগৃহীত জিন আবাদকৃত ভ্রূণ হতে কোষে প্রবেশ করিয়ে চাহিদামতো জিনোম তৈরি করা সম্ভব। টিস্যু কালচার প্রযুক্তিতে এ ধরনের কোষ বা ভ্রূণ হতে পূর্ণাঙ্গ ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায়। আগাছারোধী, পতঙ্গরোধী, উন্নত পুষ্টিমান সম্পন্ন ফসলি উদ্ভিদ যেমন আলু, টমেটো, তামাক, তুলা, সয়াবিন ও স্বর্ণ ধান, গোল্ডেন রাইস ইত্যাদি উদ্ভিদ প্রজনন উন্নত উদ্ভিদ উৎপাদনে এক বিরাট বিপ্লব ঘটাতে শুরু করেছে। ভ্রূণ উদ্ধার। নাম্বার 13, দুটি ভিন্ন
প্রজাতি সংকরায়ন সৃষ্ট F1 অপত্য প্রায়ই বন্ধা হয়। এমন বন্ধা উদ্ভিদের ভ্রূণ গঠিত হলে তা মারা যায় এবং তা থেকে কোনো বীজ উৎপন্ন হয় না। এমন সংকর উদ্ভিদ থেকে ভ্রূণ উদ্ভাবন করে পুষ্টি মাধ্যমে কালচার করে স্বতন্ত্র উদ্ভিদ সৃষ্টি করা যায়। নাম্বার 14, দেহজ ভ্রূণ সৃষ্টি। এই পদ্ধতির সাহায্যে পৃথক একটি দেহকোষ থেকে পুষ্টি মাধ্যমে একটি ভ্রূণ সৃষ্টি করা যায়। গাজর, আলফালফা প্রভৃতি গাছে এই প্রক্রিয়ায় অল্প জায়গায় অসংখ্য ভ্রূণ তৈরি করা যায়। বৈদেশিক মুদ্রা অর্জন। মালয়েশিয়া পাম অয়েল এর টিস্যু কালচার করা হচ্ছে। মালয়েশিয়ায় এই দেশটি পাম তেলে বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। বিভিন্ন দেশ যেমন থাইল্যান্ড অর্কিডের টিস্যু কালচার করা হয় এবং অর্কিড ফুল রপ্তানি করে এসব দেশে কোটি কোটি টাকা আয় করে। বাংলাদেশে টিস্যু কালচার পদ্ধতির প্রয়োগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানের 80 দশকের প্রথম দিকে থেকে টিস্যু কালচার কাজে সূত্রপাত হয় এবং বাংলাদেশের সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানের বিভাগে টিস্যু কালচার কাজ শুরু হয়। ক্রমে ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন এবং গবেষণাগারের প্রতিষ্ঠানে এই কাজ প্রসার লাভ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বেশ কিছু উদ্ভিদ নিয়ে টিস্যু কালচার গবেষণা সম্পাদনা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো বিভিন্ন প্রকার দেশি ও বিদেশি অর্কিডের চারা উৎপাদন, কলার চারা উৎপাদন। বর্তমানে বাংলাদেশের কৃষক পর্যায়ে টিস্যু কালচার প্রক্রিয়ায় উৎপাদিত চারা ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এর রোগ প্রতিরোধ ক্ষমক বলে উৎপাদনও ভালো। চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, লিলি, করনেশন প্রভৃতি ফুল উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন। কদম, জারুল, ইপিল, বকফুল, সেগুন, নিম প্রভৃতি কাঠ উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন। বিভিন্ন প্রকার ডালজাতীয় ফসল ও বাদামের টিস্যু কালচার। পাটের ভ্রূণ কালচার ও চারা উৎপাদন। টিস্যু কালচার প্রয়োগ করে গোল আলু রোগমুক্ত বীজ মাইক্রোটিউবার উৎপাদন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে টিস্যু কালচার গবেষণাগার ও টিস্যু কালচার বিষয়ক উন্নত মানের গবেষণা চলছে। উন্নত মানের বেলের চারা উৎপাদন এদের একটি সাফল্যজনক কাজ। শীত প্রধান দেশে স্ট্রবেরি গাছকে বাংলাদেশের আবহাওয়া উপযোগী জার্মপ্লাজম উৎপাদন এবং মাঠ পর্যায়ে সফলভাবে আবাদকরণ করা হচ্ছে। আকাশমণি উদ্ভিদে দ্রুত বর্ধনশীল ও কম সময়ে অধিকতর কাঠ উৎপাদনক্ষম চারা উৎপাদন এবং তরমুজের চারা উৎপাদন বিশেষভাবে উল্লেখযোগ্য। কাঁঠালের চারা উৎপাদন। আরও কিছু উল্লেখযোগ্য কাজ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের টিস্যু কালচার গবেষণাগারে ইতিমধ্যে রোগমুক্ত গোল আলু মাইক্রোটিউবার আলু বীজ উৎপাদন এবং মেহগনি এবং কৃষক পর্যায়ে বিতরণ। গোলাপ, গ্ল্যাডিওলাস, লাল পাতা ও নানা ধরনের অর্কিডের চারা উৎপাদন। ইপিল, মেহগনি, কেলিকদম ইত্যাদি কাঠ প্রদানকারী উদ্ভিদের চারা উৎপাদন। বর্তমানে শীত প্রধান দেশের স্ট্রবেরি ফল গাছকে বাংলাদেশে আবহাওয়া উপযোগী করে জার্মপ্লাজম উৎপাদন ও মাঠ পর্যায়ে সফলভাবে আবাদকরণ করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞানের বিভাগে টিস্যু কালচার গবেষণাগারে দেশি ও বিদেশি নানা প্রকারের অর্কিডের চারা উৎপাদন, মুগ কলাই ও মুসকলাই, ডালের রোগের প্রতিরোধক্ষম চারা উৎপাদন ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বর্তমানে বহু প্রাইভেট সংস্থা, এনজিও তথা ব্র্যাক কর্তৃক স্টিভিয়ার পাতা চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। প্রকাশ্যে বিদেশি অর্কিড ও গোল আলুর রোগমুক্ত বীজ মাইক্রোটিউবার পদ্ধতি বিপণন বাংলাদেশে টিস্যু কালচার প্রযুক্তির প্রসার এবং সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। টিস্যু কালচার সুবিধা এবং অসুবিধাসমূহ। টিস্যু কালচার পদ্ধতির সুবিধা অসুবিধাসমূহ বর্ণনা করা হল। সুবিধাসমূহ: একটি উদ্ভিদ বা উদ্ভিদাংশ হতে স্বল্প সময়ের মধ্যে একই বৈশিষ্ট্যসম্পন্ন চারা সৃষ্টি করা যায়। সহজে রোগমুক্ত বিশেষ করে ভাইরাসমুক্ত চারা উৎপাদন করা সম্ভব। ঋতুভিত্তিক চারা উৎপাদন বাধ্যবাধকতা হতে মুক্ত হওয়া যায়। সঠিক বীজ সংগ্রহ ও তরমুজ করা সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। কলমে অক্ষম উদ্ভিদ চারা উৎপাদন। অল্প পরিসরে অধিক চারা উৎপাদন। উদ্ভিদের যে কোনো টিস্যু থেকে চারা উৎপাদন। অতি সস্তায় বাণিজ্যিকভাবে চারা উৎপাদন। বিদেশি জাতের উদ্ভিদ থেকে দেশি আবহাওয়া উপযোগী জাত সৃষ্টি করা। এ সমস্ত উদ্ভিদ বীজের মাধ্যমে বংশবিস্তার করে না, চারা প্রাপ্তিও স্বল্প খরচে দ্রুত সতেজ অবস্থায় স্থানান্তর করা যায়।
বিলুপ্তপ্রায় উদ্ভিদ পুনরুৎপাদন ও সংরক্ষণ করতে টিস্যু কালচার নির্ভরযোগ্য প্রযুক্তি হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অসুবিধাসমূহ: টিস্যু কালচার প্রযুক্তির প্রথম ও প্রধান অসুবিধা হলো মূল্যবান যন্ত্রপাতি, যেমন ল্যামিনার ফ্লো অটোক্লেভ, টিস্যু অটোক্লেভ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের মূল্যবান রাসায়নিক পদার্থ, যেগুলো মূল্যবান হলেও অনেক সময় পাওয়া যায় না। 2. যে কোনো কারণে যদি মাল্টিপ্লিকেশন সময় প্রাথমিক অবস্থায় আবারকৃত টিস্যু জীবাণু দ্বারা ব্যাকটেরিয়া ছত্রাক আক্রান্ত হয়, তবে বহু সংখ্যক সম্ভাবনাময় চারা নষ্ট হয়ে যায়। সঠিকভাবে টিস্যু কালচার ও মাইক্রোবায়োলজিতে কাজ করার জন্য অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবলের প্রয়োজন। টিস্যু কালচার মাধ্যমে উৎপন্ন চারাগুলো বেশ ক্ষুদ্রাকৃতি হওয়ায় এদের স্থানান্তর প্রক্রিয়া বেশ অসুবিধা হয়ে থাকে। উৎপন্ন চারাগুলো মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন হয়ে থাকে, তাই নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না।